আমি আপনার একটা বিষয় কারেকশন করতে চাই যে মানে সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে বা কম্প্রেস গ্যাস নিয়ে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করার এখানে কখনোই আইনগত কোনো অনুমতি ছিল না। এটা তো কোনোভাবেই হতে পারে না, এটা তো এখন একটা ক্রাইম। আপনাকে একটু বলে রাখি, এখন নোটিশ দিয়ে এটা বন্ধ করে দেয়া হয়েছে যে কোনো শিল্প মালিক সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে শিল্পে ব্যবহার করতে পারবে না। আমি আপনাকে নিশ্চিত করে এবং বিনীতভাবে বলতে চাই, ৭২ থেকে ৮০ সাল এবং ৯১ থেকে ২০০১ এবং ২০০৭ থেকে ২০০৮ এই তিনটি সময়কাল ছাড়া বাংলাদেশে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের কখনোই সমন্বিত উন্নয়নের চেষ্টা করা হয়নি। এর বাইরে প্রত্যেকটা সময় আগের সরকারের নীতিগুলোকে ডিসকন্টিনিউ করা হয়েছে, বিবেচনা করা হয়নি। আর আপনি যে বিশেষ আইনের কথা বললেন, আমি একটু অন্যদিকে যাই। মানবাধিকারের প্রশ্ন আসলে আপনি বলেন বিশেষ ক্ষমতা আইন বাতিল করতে হবে, কিন্তু আপনি দেখুন তো, স্বাধীনতার পর যখন এই বিশেষ ক্ষমতা আইন করা হয়েছে তারপর থেকে বাংলাদেশের অনেক জনপ্রত্যাশার বিষয়ে এই বিশেষ ক্ষমতা আইন দিয়েই মানে পূর্ণ হয়েছে। যেমন ৯১-এর গণ অভ্যুত্থানের পর জেনারেল এরশাদকে যে গ্রেপ্তার করা হলো, কি আইনে গ্রেপ্তার করেছিলেন? বিশেষ ক্ষমতা আইনে। এরশাদকে গ্রেপ্তারের বিষয়টি জনপ্রত্যাশা ছিল, মানে বাংলাদেশের জ্বালানি খাতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্যে বিশেষ আইন প্রণয়নে আমি দোষ দেখি না, কিন্তু বিশেষ আইন প্রয়োগের ক্ষেত্রে সমস্যা ছিল। তার কারণ বিশেষ ক্ষেত্রেই সেটা প্রয়োগ করা দরকার ছিল, কিন্তু এটা প্রত্যেকটা ক্ষেত্রে করা হয়েছে, যেটা মানে টেন্ডারের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে করা সম্ভব ছিল। আর এই যে বিদ্যুৎ খাতে প্রায়ই বলা হয় যে রেন্টাল এবং কুইক রেন্টাল গালি হয়ে গেছে, আমি এই খাতের একজন মানুষ হিসেবে আমার কাছে রেন্টাল কুইক রেন্টাল বলে কোনো কিছু নাই। এটা হচ্ছে প্রকল্প বাস্তবায়নের সময়কাল এবং ওইটা সেই সময়ের প্রকল্পের নাম। বাংলাদেশে প্রাথমিক জ্বালানির কেয়ার সিটি থাকায় মানে অনেক ধরনের বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, কয়লা ভিত্তিক করা হয়েছে, ফার্নেস ওয়েল ভিত্তিক করা হয়েছে, ডিজেল ভিত্তিক করা হয়েছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বিদ্যুৎ খাতের যে অপচয় হয়েছে সেটা হচ্ছে মাস্টার প্ল্যানের বাইরে যে অধিক ক্ষমতা যুক্ত করা, এটার কারাপশান না। বাংলাদেশে কিন্তু ফার্নেস ওয়েল বেস বা গ্যাস বেস যেসব বিদ্যুৎ কেন্দ্র বিশেষ আইনে করা হয়েছে, তার ট্যারিফ এই অঞ্চলের মধ্যে সবচেয়ে লো। তার কারণ হচ্ছে পাওয়ার সেক্টর এবং এনার্জি সেক্টরে ইন্টারনাল রেট অফ রিটার্ন 20% উপরে ছাড়া কেউ ইনভেস্ট করে না, কিন্তু বাংলাদেশে বিনিয়োগকারীরা, স্থানীয় বিনিয়োগকারীরা এটা 10% করেছে, এই কারণে যে তারা অন্য ব্যবসা থেকে এসে নতুন ব্যবসাতে ঢুকতে চেষ্টা করেছে। এখন মানে এখানে কি দুর্নীতি হয়নি? অবশ্যই হয়েছে। এবং রিসার্চার যে কথাটা বললেন যে তেল আমদানির জন্য যে নীতিমালা করা হয়েছে, সেখানে সার্টেন আর্থিক সক্ষমতা রাখার কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? জ্বালানি কিন্তু পুঁজিঘন একটা খাত। 2024-25 সালে বাংলাদেশ জ্বালানি আমদানি, বিদ্যুৎ, তেল এবং গ্যাস আমদানির ক্ষেত্রে ব্যয় করেছে $13.2 বিলিয়ন। আর এই খাতে যে ঋণ নিয়েছিল সেটা মিলিয়ে $20 বিলিয়ন ব্যয় করেছে। 25-26 অর্থ বছরে এই ব্যয় কিন্তু হওয়ার কথা ছিল $20 বিলিয়ন, শুধু এনার্জি কস্টে, লোন পরিশোধ বাদ দিয়ে। কিন্তু মিডল ইস্ট ক্রাইসিসের কারণে কিন্তু এটা 3 বিলিয়ন বেড়ে 23 বিলিয়ন হয়ে গেছে। আপনি আমদানি করা গোষ্ঠীর স্বার্থে অনেক কথা বলা যায়, এগুলো মানে বাস্তবতা বিবর্জিত কথাবার্তা। এই কারণে আমি বলি এটা বাস্তবতা। আপনি আপনার নিজস্ব যে সম্পদ আছে এটা আমি পরিকল্পিতভাবে আহরণ করিনি। যেমন বাংলাদেশে আমার এখনও 6 TCF গ্যাস মজুদ আছে, তার মধ্যে আইওসির কাছে আছে 1.5 TCF-এর মতন, 4.5 TCF-ই কিন্তু ন্যাশনাল গ্যাস ফিল্ডের কারণে তিতাস, রশিদপুর, হবিগঞ্জ এগুলো নেই। নতুন টেকনোলজিতে বিনিয়োগ করে এবং যথাযথ জনবল দিয়ে প্রোডাকশন অগমেন্টেশন করে আমরা যে লোকাল ফিল্ড থেকে 600 বা 700 করছি, এটা বাড়ানো সম্ভব। এবং ধরুন আওয়ামী লীগ বিদ্যুৎ ক্ষেত্র একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে গিয়েছে, কিন্তু এটার জন্য জ্বালানির যোগান নিশ্চিত করেনি। তারা কিন্তু এই ভ্রান্তিটা বুঝতে পেরেছে বিশেষে বুঝতে পেরে কিন্তু কিছু উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছিল। শেষ সময়ে এসে যে কাজ শুরু করলো,
আওয়ামী লীগ সরকার যখন রোষে অভ্যুত্থানের মুখে বিদায় হলো, নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল মানে বিশেষ অজুহাতে চলমান প্রকল্পগুলো বাতিল না করে এটা কন্টিনিউ করা। আজকে যে এই সরকার বলছে যে 2 বছর অপেক্ষা করতে হবে, ওইগুলো কন্টিনিউ করলে কিন্তু এই 2 বছর অপেক্ষা করতে হতো না। একটি এলএনজি টার্মিনালের এফএসআর চুক্তি ছিল, যেটা আগামী বছর, এই বছরের শেষে বা আগামী বছরের প্রথম প্রান্তিকে অপারেশন আসার কথা ছিল, সেই চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। আরও একটি চতুর্থ এলএনজি বা ভাসমান টার্মিনালের নেগোসিয়েশন চূড়ান্ত পর্যায়ে ছিল, তা বাতিল করেছে। ভারত থেকে আর এলএনজি আনার জন্য একটি প্রাইভেট সেক্টরে একটি G2Gর আওতায় আনার উদ্যোগ ছিল, এটাও নেগোসিয়েশনের শেষ পর্যায়ে ছিল, তা বাতিল করা হয়েছে। তো এই যে কন্টিনিউশন নষ্ট করে, এটা আমাকে কি দিল? আপনি যদি দেশীয় কয়লা, গ্যাস পরিকল্পিতভাবে অনুসন্ধান করেন, আপনার আমদানিকে আপনি বিলম্বিত করতে পারবেন। আমদানির বিকল্প কিন্তু নাই। রিনিউয়েবল এনার্জিতে আমরা কেন ডেভেলপ করিনি এই কারণে যে সরকারের যে পলিসি, সেই পলিসিকে কখনো বাস্তবায়ন পর্যায়ে মানে বাস্তবায়ন নিশ্চিত করতে পারেনি রাজনীতিবিদরা, এটা ফেলিওর। যেমন এবারও অর্থমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা দিয়েছেন, নানা নীতি সহায়তা দিয়েছেন, কিন্তু শাহরিয়ার ভাই আছেন এখানে বলবেন, এখন নতুন যারা এলসি করে নিয়ে আসছে তাদেরকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 2% দিতে হচ্ছে, আর ভ্যাট দিতে হচ্ছে 15%, মানে 17%। আগে ইন্ডাস্ট্রিতে যারা প্রজেক্ট করত তাদের কোনো ট্যাক্স ছিল না, কিন্তু এখন অ্যাডিশনাল তাদের 17% দিতে হচ্ছে। তো অসম প্রতিযোগিতা মানে আপনি পরিকল্পনা করছেন, কিন্তু এগুলোর বাস্তবায়নের জন্য মানে আসলে সঠিক tool না। আমি একটা কথা বলেই শেষ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া একটি ভালো কথা বলেছেন, সেটা হচ্ছে এনার্জি সিকিউরিটির জন্য 10 ইয়ার্সের একটা প্ল্যান নেয়ার কথা বলেছেন। আমরা বরং আমি এটার জন্য 3-4টি অগ্রাধিকার একটু বলে রাখতে চাই খুব ছোট করে। একটা, প্রথম কথা, আমাদের গ্যাস অনুসন্ধান করতে হবে সর্বোচ্চ শক্তি দিয়ে। দ্বিতীয়ত, আমাদের কয়লা ওঠানোর প্রশ্নে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, কয়লা উত্তোলন কিভাবে হবে, এটার জন্য কিন্তু টেকনোলজি আছে এবং পরীক্ষিত টেকনোলজি আছে। আমার ইনফ্রাস্ট্রাকচার করতে হবে কয়লা এবং গ্যাস আমদানির জন্যে, এবং অফগ্রিড ভোলাকে গ্রিডে যুক্ত করতে হবে। এবং সবচেয়ে বড় যে অগ্রাধিকার দরকার, নবায়নযোগ্য জ্বালানির যে উন্নয়ন কৌশল সরকার ঘোষণা করেছে, এটা বাস্তবায়ন না হলে বা এটার ব্যত্যয় যদি বাস্তবায়ন লেভেলে হয়, এটার জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। কারণ বলা হচ্ছে যে 2035 সালে বাংলাদেশে মানে বার্ষিক ইলেকট্রিসিটির চাহিদা হবে 1,35,000 গিগাওয়াট ঘন্টা। তার মধ্যে 27,000 গিগাওয়াট ঘন্টা আসবে নবায়নযোগ্য উৎস থেকে, মানে 20%। এই লক্ষ্য খুবই অর্জনযোগ্য, কিন্তু এটার জন্য সরকারকে আইন করে, নীতি করে, বাস্তবায়ন পর্যায়ে যারা দায়িত্বে আছে তারা যদি এটা বিঘ্নিত করে, তাদের সাজার আওতায় আনতে হবে।